আমি পদ্মজা, ইসলামী বেরোজের লেখা এই উপন্যাসটি। চলো তাহলে শুরু করা যাক। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ হলো। তার শরীর ঘেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের তালু দিয়ে মুছে বার করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর রিমান্ডের দিকে চোখ তুলে তাকাল। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দ করল না। শারীরিক মানসিক কতটা নির্যাতন করা হয়েছে, তবু ব্যথায় আর্তনাদ অব্দি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে। সে পাথরে রক্ত ঝরে কিন্তু জবাব খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না। আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2 সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালেও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, মা, বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশে গাঢ় কালো, চোখ দুটো লাল। মুখের এমন রং রিমান্ডে আসার সময় আসামির হয়। তুষারের মুখে প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে মারল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে, তবু জিজ্ঞেস করলো। তার মনে হচ্ছে মেয়েটির কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠ নিয়ে নাম উচ্চস্বরে বলল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলে। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো 2জন দ্রুত ছুটে আসে। 1989 সাল, সকাল সকাল। রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ের আমি এক্ষুনি দেব না। পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রে খোঁজ নিয়ে আসেন। মেয়ের বয়স আর কত হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ে বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়ে তখনই হবে। পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একডলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত হয়ে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবু বারবার কেন আসেন আপনি? যুবতী মায়া ঘরে রাখুন, ভালো না? মেয়েটা তো আমার, আমাকে বুঝতে দেন না? হেমলতার কণ্ঠে বিরক্তিকর কণ্ঠ দিয়ে কথাটা বেরিয়ে এলো। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথম মুখ নিয়ে সড়কে পা রাখেন রশিদ। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে যে মের্সেদের বড় ছড়িটাকে চাই। রশিদ নিজে বিড়বিড় করে বলে, গ্রামে কি আর ছড়ি নাই? একটা ছড়িরে কেন সবার চোখে পড়তে হবে? চাইলে কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মকে ডাকলো, আপা, এ আপা, স্কুলে যাবি না আপা রে? পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না। পরপরই চোখ বুজে ঘুমিয়ে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে রুমে চলে আসে। আম্মা, আপা কি স্কুলে যাবে না? হেমলতা বিছানায় ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বলল, যাইবো কি? যাবে বলবি? পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারারাত পেটে ব্যথা, কাঁদছে, থাকুক ঘুমাক।
পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কাঁদছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলল, তুই যা, মাথা নিচু করে যাবি, নিচু করে আসবি। আচ্ছা মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে ফুটে ফুটে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। 3 দেওয়ালের কাঠের ঘড়ির কাঁটার 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমোচ্ছে। জানলার পর্দা ভেদ করে আসা আলোতে পেলে রোদ্দুর স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3বার ফু দেন মেয়ের দিকে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি। নজর কাটাতে বিসমিল্লাহ ফু বলে ফু দিতে থাকেন। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবু আদুরে গলায় ডাকলো, পদ্ম, এ পদ্ম। পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসেন। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নিয়তির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো দেখে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসে পড়ল। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না ঠিক করে মাথা ঢেকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সজকণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে না? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতে পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টা পাশ দিয়ে চোখ মুছে নেয়। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অবধিও বলে না। 2বার মাকে জিজ্ঞেস করছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা বলে না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবার মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকু। এর বেশি কিছু বললেন না হেমলতা। পদ্মজার কেন জানি না মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপনে কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোহাই সারাক্ষণ করে, এ তো কি ভাবছি। তাড়াতাড়ি খেয়ে উঠে হেমলতার কথার পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল। দ্রুত খেয়ে উঠ, আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যাটা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলে অলন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকার তুলিয়ে থাকে। সারাদিন তো বিদ্যুৎ এর নামগন্ধই থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই। 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়নায়। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা আম্মা, আয় টর্চ নিয়ে যায়। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উঁকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার, বাতি টাতিও জ্বালা। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন।
হাতে হারিকেন। হানিফ চকবটি দাঁত বের করে হাসলো। হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছড়িগুলো কই তো? আছে রুমে পড়ছে। এ অন্ধকারে? হেমলতা কিছু বললেন না। হানিফ এ বাড়ি আসলে কেন জানি না খুব অস্বস্তি হয় অকারণে। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানে খামু না, তোমারা সারাইখানাতে যাইতে হবে। কথাটা রসিকতা ছিল। গ্রামের থেকে হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাবে সোজা সাপটা না দিয়ে বললেন, খেতে চাইলেই খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে সরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলো না। আজই এ লুকোচুরি ফাইসলা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিছুই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কোনো কথা শুনিস না আমার? পূর্ণা প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এমন কেন বলছে? হেমলতা রুমে ঢুকতে পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজার রূপসী বলে হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করছে? পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলায়। কণ্ঠ নরম করে বললে, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছিস না? আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকোচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকাই বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল।